বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। রাজশাহী কলেজ বিজনেস স্টাডিজ গ্রুপ হতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এন্তাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্র, তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণীর দ্বিতীয় ক্লাস। গত প্রথম ক্লাসে আমরা যেটি আলোচনা করেছি সেটি এক নজরে একটু দেখে নিব, তারপরে আজকের যে আমাদের নির্ধারিত বিষয় বা যেখান থেকে গতদিন আমরা শেষ করেছিলাম সেখান থেকে আজকে আমরা শুরু করব। প্রিয় শিক্ষার্থী, গতদিন তোমাদের মনে আছে আমরা আলোচনা করেছিলাম ব্যাংক সমন্বয় বিবরণী বলতে কি বুঝি। সেখানে আমরা বেশ 3টি বা 4টি বা 5টি স্টেপে ব্যাংক সমন্বয়ের বিবরণী আলোচনা করেছিলাম এবং এক কথাই বলেছিলাম যে একটি নির্দিষ্ট তারিখে বা বছর শেষে বা হিসাব কাল শেষে নগদান বহির ব্যাংক জমার উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণের ব্যাংক জমার উদ্বৃত্তের পার্থক্যের যে কারণ, এই কারণ বিশ্লেষণ পূর্বক যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আমরা বলেছিলাম ব্যাংক সমন্বয় বিবরণী। প্রিয় শিক্ষার্থী, তারপরে আমরা আলোচনা করেছিলাম ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্যগুলো কি কি। সে উদ্দেশ্যে আমরা দেখেছিলাম ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্যের অন্যতম কারণটা হলো যে দুই ব্যালেন্সের মধ্যে যদি কোনো পার্থক্য থাকে সে পার্থক্যটা কেন হলো তার কারণ উদ্ঘাটন করা, ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেটি উদ্ঘাটন করা এবং ইন্টারনাল কন্ট্রোল অথবা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ হিসাবে কাজ করা। ব্যাংক সমন্বয় বিবরণী তারপরে আমরা শিখেছিলাম তাৎপর্য, অর্থাৎ একটি প্রতিষ্ঠানে ব্যাংক সমন্বয় বিবরণী কেন গুরুত্বপূর্ণ। আমরা বলেছিলাম প্রিয় শিক্ষার্থী, ব্যাংক সমন্বয় বিবরণী একটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদাহরণ হিসেবে বা কিছু রেফারেন্স হিসেবে আমরা দিয়েছিলাম যে প্রতি বছর হিসাবকাল শেষের দিনে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি এবং আর্থিক অবস্থার বিবরণীতে ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক জমার উদ্বৃত্ত নামে একটি উদ্বৃত্ত আমরা পাই, যে ব্যাংক ব্যালেন্সের যে উদ্বৃত্ত পাই যেটিকে আমরা কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পদ হিসেবে পাই। এই উদ্বৃত্তের সঠিকতা যাচাইয়ের জন্য আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি। এটি একটি কারণ। আরেকটি তাৎপর্যের কারণ আমরা দেখিয়েছিলাম, সেটি হলো আধুনিক জগৎ যেটিকে আমরা বলি ব্যবসায়ী জগৎ। এই ব্যবসায়ী জগতের অধিকাংশ লেনদেন নগদের পরিবর্তে ব্যাংকের মাধ্যমে করা হয়ে থাকে। কারণ একদিকে যেমন নিরাপত্তার কারণ, অপরদিকে হলো সঠিক এবং সুষ্ঠুভাবে কাজ করার যে প্রক্রিয়া সেটিও ব্যাংক মক্কেল বা আমানতকারী পক্ষে করে থাকে। এসব ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটি প্রতিষ্ঠানের ব্যাংক বিবরণী বা ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য এবং গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, তারপরে আমরা আলোচনা করেছিলাম ব্যাংক সমন্বয় বিবরণীতে আমাদের যে পার্থক্যের কারণ, অর্থাৎ হলো কি কি কারণে ব্যাংক সমন্বয় বিবরণী দুই পক্ষের মধ্যে অমিল হয়ে থাকে, সেই অমিলের মিলকরণের জন্য বা অমিলটাকে উদ্ঘাটন করার জন্য আমরা যেটি দুই একটি পয়েন্ট আলোচনা করেছিলাম সেটি আজকে আবারও আলোচনা করব। অর্থাৎ হলো নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণের যে ব্যাংক উদ্বৃত্ত, দুই উদ্বৃত্তের পার্থক্যের কারণটা কেন হচ্ছে এবং যদি সময় পাই আমরা এই গরমিল কারণ বের করার যে কৌশলগুলো সংক্ষেপে সেটি আজকেও আলোচনা করার চেষ্টা করব। আমরা গতদিন চেক ইস্যু নিয়ে কথা বলেছিলাম যে আমানতকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যখন চেক প্রদান করে থাকে বা চেক ইস্যু করে কারো বরাবর, তখন আমরা কি জেনেছিলাম প্রিয় শিক্ষার্থী, যে সঙ্গে সঙ্গে আমানতকারীর কাছে যে নগদান বইয়ের যে ব্যাংক উদ্বৃত্ত আছে সেখান থেকে যে পরিমাণ টাকা ইস্যু করা হয়েছে সেই পরিমাণ টাকা কেটে রেখে দেওয়া হয়, অর্থাৎ বাদ দেওয়া হয়। কিন্তু ওই চেকটি যতক্ষণ পর্যন্ত ব্যাংকে উপস্থাপন করা হবে না, অর্থাৎ ভাঙানোর জন্য ব্যাংকে উপস্থাপন করা না হবে, ততক্ষণ পর্যন্ত ব্যাংক কখনো সেখান থেকে ডেবিট করবে না। তো সুতরাং চেক ইস্যু করলে যদি সে চেকটি যদি যথাসময়ে ব্যাংকে উপস্থাপন না করা হয় তাহলে দেখা যায় যে দুই ব্যালেন্সের মধ্যে একটি পার্থক্য পরিলক্ষিত হয়। অপরদিকে আমরা যেটি জেনেছিলাম চেক আদায়ের জন্য, অর্থাৎ আমানতকারী অথবা আমানতকারীর পক্ষে কোনো ব্যক্তি যদি সরাসরি ব্যাংকে কোনো চেক জমা দেয়, কি জন্য জমা দেয়? আদায়ের জন্য জমা দেয়, তখন সঙ্গে সঙ্গে আমানতকারীর কাছে রক্ষিত যে নগদান বহির ব্যাংক ব্যালেন্স বা ক্যাশ বুকের যে ব্যাংক ব্যালেন্স সেখানে তার সাথে যোগ করে দেওয়া হয়। কিন্তু ওই চেকটি যদি ট্রানজিট অবস্থায় থাকে, অর্থাৎ ট্রানজিট অবস্থায় থাকে এবং নির্দিষ্ট সময় শেষে যদি ব্যাংকে উপস্থাপন করা হয়ে থাকে, অথবা ব্যাংক যদি আদায় করতে না পারে অথবা আদায় না করে, যতক্ষণ পর্যন্ত আদায় করতে পারবে না বা আদায় করবে না ততক্ষণ পর্যন্ত আমরা কি বলেছিলাম প্রিয় শিক্ষার্থী, ব্যাংক সেটি ক্রেডিট করবে না, অর্থাৎ ব্যাংক বই বিবরণীতে যোগ করবে না। ফলে দুই পক্ষের বইতে আবারও আমরা দুটো কি দেখতে পাই, আমরা দেখতে পাই দুটোর মধ্যে
পার্থক্য আমরা দেখতে পাই। এরপরে আমরা ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ, এটি নিয়েও গতদিন আমরা কথা বলেছিলাম এবং প্রত্যেকটির ক্ষেত্রে আমরা এক একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছিলাম। অর্থাৎ হলো এখানে বলা হচ্ছে ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ কার পক্ষে? আমানতকারী পক্ষে বা মক্কেলের পক্ষে ব্যাংক যখন কোনো পাওনা বা কোনো খরচ পরিশোধ করে থাকে, সঙ্গে সঙ্গে ভালো করে মনে রাখতে হবে ব্যাংকের হিসাব বিবরণী থেকে অর্থাৎ ব্যাংকের যা জমার উদ্বৃত্ত থাকে সেখান থেকে যেই পরিমাণ টাকা পরিশোধ করবে ওই পরিমাণ টাকা ডেবিট করে থাকে। প্রশ্নটা হলো কি কারণে ব্যাংক আমানতকারীর পক্ষে যত টাকা পরিশোধ করে থাকে সেটি বেতন হতে পারে, ভাড়া হতে পারে, মজুরি হতে পারে, ব্যাংক চার্জ হতে পারে, কমিশন হতে পারে, অথবা সেটা ঋণের কিস্তি হতে পারে, ঋণের সুদ হতে পারে, যে কোনো টাকা আমানতকারীর পক্ষে যদি সরাসরি ব্যাংক পরিশোধ করে থাকে তাহলে ব্যাংক বিবরণী থেকে সেটা ডেবিট করার পর অর্থাৎ বাদ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কি কারণে কত টাকা ব্যাংক ডেবিট করেছে তার কারণ উল্লেখপত্র করে একটি পত্র কাকে প্রদান করে থাকে? আমানতকারীকে প্রেরণ করে থাকে, যেটিকে আমরা বলে থাকি ডেবিট মেমোরেন্ডাম। ভালো করে মনে রাখতে হবে এই ডেবিট মেমোরেন্ডাম যতক্ষণ না প্রাপ্ত হচ্ছে আমানতকারী ততক্ষণ পর্যন্ত আমানতকারী তার কাছে রক্ষিত নগদান বহির যে ব্যাংক উদ্বৃত্ত আছে সেখান থেকে সেটি বাদ দিতে পারবে না। ব্যাংক আগেই বাদ দিয়ে দিয়েছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমানতকারী ডেবিট মেমোরেন্ডাম পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমানতকারী সেটি ডেবিট করতে ব্যর্থ হয়। ফলে কি হয়? আমাদের দুই পক্ষের কি হয় আমরা বলেছিলাম, দুই পক্ষের পার্থক্য পরিলক্ষিত হয় বা পার্থক্য হয়ে থাকে। এখন প্রশ্নটা হলো যে ডেবিট মেমোরেন্ডামকে সংক্ষেপে আমরা বলে থাকি ডিএম, এবং ডিএম এর মূল কাজটি আমরা কি শিখলাম প্রিয় শিক্ষার্থী? ব্যাংক যখন কি কি পরিশোধ করে থাকে, প্রদেয় বিলের অর্থ পরিশোধ করে থাকে, অথবা বীমা প্রিমিয়াম পরিশোধ করে থাকে, অথবা ঋণের সুদ পরিশোধ করে থাকে, অথবা ঋণের কিস্তি পরিশোধ করে থাকে, এই সকল বিষয় যখন ব্যাংক আমানতকারীর পক্ষে সরাসরি পরিশোধ করে থাকে তখনই সঙ্গে সঙ্গে ব্যাংকের কাছে যে ব্যাংক বিবরণী ব্যাংক জমার উদ্বৃত্ত আছে সেখান থেকে সেই পরিমাণ টাকা বাদ দেয়, এবং বাদ দেওয়ার কারণ উল্লেখপূর্বক একটি পত্র কাকে প্রদান করে থাকে? আমানতকারীকে প্রদান করে থাকে, যেটিকে আমরা বলি ডেবিট মেমোরেন্ডাম অথবা ডিএম। এটি নিয়েও আমরা গতদিন কথা বলেছিলাম। আজকে এখান থেকে আমরা একটা করে গতদিন উদাহরণ দিয়েছিলাম, তারপরে আজকে আমরা এখান থেকে আরেকটি উদাহরণ দিব এবং প্রত্যেকটা প্রেক্ষিতে আমরা প্রত্যেকটা উদাহরণের প্রেক্ষিতে এক একটা করে এক্সাম্পল আমি তোমাদের সামনে সেট আপ করবো যেন তোমাদের বুঝতে সেটি সহজ হয়, এবং অঙ্ক যখন আমরা করতে চাইবো তখন অঙ্ক করার জন্য আমাদের জন্য সেটি খুবই সহজতর হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই গতদিন আমরা চেক ইস্যুর একটি উদাহরণ দিয়েছিলাম, চেক জমার আরেকটি উদাহরণ দিয়েছিলাম, ব্যাংক কর্তৃক পরিশোধের একটি উদাহরণ আমরা দিয়েছিলাম, তারপরেও ব্যাংক কর্তৃক পরিশোধের একটি উদাহরণ আমরা আজকে আবার দিয়ে প্রত্যেকটার ক্ষেত্রে একটি করে শুরু করব। মনে করি 2020 জানুয়ারি 1 নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ 45,000 টাকা, 15 জানুয়ারি ব্যাংক কর্তৃক ভাড়া পরিশোধ 3,000 টাকা, 3,000 টাকা, 15
জানুয়ারি উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই 2020 সালে 1 জানুয়ারি নগদান বহির ব্যাংক জমার উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ হলো, দুই উদ্বৃত্তেরই পরিমাণ হলো আমাদের 45,000 টাকা। 15 জানুয়ারি ব্যাংক ভাড়া পরিশোধ করেছে 3,000 টাকা। এখন 15 জানুয়ারি উদ্বৃত্তের পরিমাণ জানতে চাওয়া হয়েছে। মনে রাখতে হবে, ব্যাংক পরিশোধ করেছে, আমানতকারীকে অবহিত করা এখনো হয়নি বা ডেবিট মেমোরেন্ডাম এখনো পৌঁছানো হয় নাই। তাহলে আমরা যদি দেখতে চাই তাহলে উদ্বৃত্তের পরিমাণ যেটি হবে, আমরা পেলাম বিবরণ নগদ উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত 1/1/2020, ব্যালেন্সের পরিমাণ নগদের ঘরে 45,000 এবং ব্যাংকের ঘরে উদ্বৃত্তের পরিমাণ হলো আমাদের 45,000 টাকা। 15/1/2020 ভাড়া পরিশোধ 3,000 টাকা। আমরা যদি উদ্বৃত্তের দিকে লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই এখন নগদের উদ্বৃত্ত আমার 45,000 টাকায় রয়ে গেল, অপরদিকে ব্যাংকের উদ্বৃত্তের পরিমাণ দাঁড়ালো আমাদের 42,000 টাকা। অর্থাৎ ব্যাংক পরিশোধ করেছে কিন্তু আমানতকারী এখনো অবগত হয় নাই বা আমানতকারী এখনো জানতে পারে নাই, অথবা আমানতকারীকে এখনো ডেবিট মেমোরেন্ডাম পৌঁছানো হয় নাই। আমানতকারী যতক্ষণ পর্যন্ত ডেবিট মেমোরেন্ডাম না পাবে ততক্ষণ পর্যন্ত তার নগদের ঘরে যে উদ্বৃত্ত সেটি কমাতে পারবে না বা কমাবে না। যার জন্য এই তারিখে যদি আমরা দুটো ব্যাংকের উদ্বৃত্ত তৈরি করি তাহলে দেখা যাবে যে আমাদের ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে, ব্যাংক থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু নগদান বই থেকে সেটা বাদ দেওয়া হয় নাই। ঠিক একইভাবে সেটি বিমা পদেই বিলের অর্থ হতে পারে, বিমা পরিশোধ হতে পারে, ঋণের সুদ পরিশোধ হতে পারে, অথবা ঋণের কিস্তি পরিশোধ হতে পারে। সবগুলো একইভাবে। এগুলো সরাসরি কে পরিশোধ করে? ব্যাংক পরিশোধ করে। কার পক্ষে? আমানতকারীর পক্ষে। যার জন্য পরিশোধ করার সঙ্গে সঙ্গে ব্যাংকের কাছে রক্ষিত যে ব্যাংক বিবরণের যে ব্যাংক ব্যালেন্সের স্টেটমেন্ট, সেখান থেকে ব্যাংক বাদ দিবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমানতকারীকে উক্ত বিষয় সম্পর্কে অবহিত না করা হবে ততক্ষণ পর্যন্ত আমানতকারী তার বইতে সেটি বিয়োগ করবে না। ফলে দুই উদ্বৃত্তের মধ্যে পার্থক্য আমরা দেখতে পাই বা পাবো। এরপরে আমরা 4 নাম্বার যে আইটেমটি নিয়ে কথা বলবো সেটি হলো সুদ ও ব্যাংক চার্জ। মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, একজন আমানতকারী যখন ব্যাংকে হিসাব খোলে এবং ব্যাংক আমানতকারীর পক্ষে যে সকল সুবিধা প্রদান করে থাকে, ওই সকল সুবিধা প্রদান করার বিনিময়ে অথবা হিসাব ধারাবাহিকভাবে পরিচালনা করার স্বার্থে ওই আমানতকারীর উপর নির্দিষ্ট হারে সুদ বা ব্যাংক চার্জ ধার্য করে থাকে। যেটি ভালো করে মনে রাখতে হবে, ব্যাংক চার্জ ব্যাংকের আয় বা আমানতকারীর খরচ। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী। ব্যাংক চার্জ আমানতকারীর হিসাব পরিচালনা করার জন্য অথবা আমানতকারীকে সুবিধা প্রদানের বিনিময়ে আমানতকারীর হিসাব থেকে বা আমানতকারীর হিসাবের উপর যেই টাকা ব্যাংক চার্জ করে থাকে তাকেই বলা হয় ব্যাংক চার্জ বা ধার্যকৃত সুদ। এটি একইভাবে এই ধার্যকৃত সুদ যত টাকা প্রদান করা আদায় করে থাকে বা কেটে রাখে আমানতকারীর হিসাব থেকে, কাটার সঙ্গে সঙ্গে বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা কাটার সঙ্গে সঙ্গে ব্যাংক তার আমানতকারীর যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট থেকে যেই পরিমাণ টাকা চার্জ করে সেই পরিমাণ টাকা কি করে বাদ দিয়ে ব্যালেন্স দেখায়।
কিন্তু একইভাবে যতক্ষণ না আমানতকারীকে ডেবিট মেমোরেন্ডাম বা তার ব্যাংক চার্জ কত টাকা কাটা হয়েছে, কেন কাটা হয়েছে, কারণ উল্লেখপূর্বক ডেবিট মেমোরেন্ডাম যতক্ষণ পর্যন্ত না আমানতকারীকে অবহিত করে ততক্ষণ পর্যন্ত আমানতকারী সেটি জানতেও পারে না এবং আমানতকারী তার হিসাব থেকে সেটা পরিমাণ টাকা কেটেও রাখে না। ফলে দুই উদ্বৃত্তের মধ্যে কি হয়, আমাদের পার্থক্য পরিলক্ষিত হয়। আমরা যে উদাহরণটা দেখলাম এই উদাহরণে কিছু আমরা একটু দেখব। আমরা যেটি করলাম আরেকটি উদাহরণে যদি যাই প্রিয় শিক্ষার্থী, সেটি হলো আমরা 2021 পহেলা জানুয়ারি নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংক জমার উদ্বৃত্ত দিলাম 60,000 টাকা। আমরা 25শে জানুয়ারি দিলাম, 25শে জানুয়ারি ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ধার্যকৃত চার্জ 1,000 টাকা। 25শে জানুয়ারি উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা যে উদাহরণটা দিলাম 2021 সালের 1 জানুয়ারি নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণী ব্যাংক জমার উদ্বৃত্ত পরিমাণ হলো আমাদের 60,000 টাকা। 25শে জানুয়ারি ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 1,000 টাকা। 25শে জানুয়ারি উদ্বৃত্তের পরিমাণ জানতে চাওয়া হয়েছে। প্রশ্নটা হলো 25শে জানুয়ারি জানুক অথবা 31শে জানুয়ারি আমরা জানতে চাই, যেই তারিখে জানতে চাই ওই তারিখ পর্যন্ত যদি আমানতকারীকে উক্ত বিষয় সম্পর্কে অবহিত করা না হয় ততক্ষণ পর্যন্ত আমানতকারী তার হিসাব হতে উক্ত টাকার পরিমাণ কখনো বাদ দেবে না। তাহলে এখন আমরা যদি আবারও দেখতে চাই বিবরণ নগদ উদ্বৃত্ত ব্যাংক উদ্বৃত্ত, তোমরা চাইলে বড় করে লিখতে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আর ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত। 1/1/2021 ব্যালেন্স, আমার ব্যালেন্স বা উদ্বৃত্ত যেটি লেখো 60,000 টাকা। 25/1/2021 ধার্যকৃত চার্জ 1,000 টাকা। আমরা যদি এখন উদ্বৃত্ত বের করি তাহলে প্রিয় শিক্ষার্থী পেয়ে যাব আমরা নগদের উদ্বৃত্ত আমার 60,000 টাকা, 60,000 টাকাই থেকে গেল। অপরপক্ষে ব্যাংকের উদ্বৃত্ত যদি আমরা বের করি তাহলে ব্যাংকের উদ্বৃত্ত পাই আমরা 59,000 টাকা। এই যে দুই উদ্বৃত্ত পেলাম, লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী, আমার দুই উদ্বৃত্তের মধ্যে গড়মিল রয়ে গেছে। প্রশ্ন আসতে পারে যে স্যার দুটোই যদি 60,000 টাকা হতো অথবা দুটোই 59,000 টাকা হতো। ভালো করে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, আমরা গড়মিলটাকে মিলকরণের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকি। এমন যদি কোনো আইটেম হয়ে থাকে নগদান বইতে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে এবং ব্যাংক বিবরণীতে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে তাহলে সেই আইটেম আমাদের কোনো কাজ নেই, কারণ সেটি যথাসময়ে যথাভাবে লিপিবদ্ধ করা হয়েছে এবং হিসাবভুক্ত করা হয়েছে। সুতরাং এটি মিলকরণের দরকার নেই, মিলকরণ আগে থেকেই হয়ে গেছে। মনে রাখতে হবে কেবলমাত্র অসামঞ্জস্যগুলো ফাইন্ড আউট করে সামঞ্জস্যতে নিয়ে আসার জন্যই আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী আমরা প্রস্তুত করে থাকি। পরেরটাতে যদি আমরা দেখি জমাকৃত চেক ও বিলের অমর্যাদাকরণ, এখানে একটু লেখা আছে দেখো NSF নন সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ হলো অপর্যাপ্ত অর্থের পরিমাণ। জমাকৃত চেক ও বিলের অমর্যাদাকরণ, আমরা যখন বাকিতে কোনো পণ্য ক্রয় বিক্রয় করে থাকি বা লেনদেন সম্পূর্ণ করে থাকি তখন সাধারণত দেনাদার
বা প্রাপ্য বিলের সৃষ্টি হয়ে থাকে। একটি নির্দিষ্ট সময় পরে ওই দেনাদারের নিকট থেকে চেক এবং প্রাপ্য বিল পাওয়া যায় এবং সেটি নগদে রূপান্তর করার জন্য সেটি ব্যাংকে জমা দেওয়া হয়। এখন ভালো করে মনে রাখতে হবে, আমি কোনো দেনাদার বা কোনো ব্যক্তির নিকট থেকে যে টাকা পাবো সেই টাকার এগেনস্টে যে চেক বা প্রাপ্য বিল আমি পেয়েছি সেটি আদায়ের জন্য কোথায় জমা দিব? ব্যাংকে জমা দিব। আমানতকারী কর্তৃক টাকা আদায়ের জন্য যদি কোনো চেক বা প্রাপ্য বিল ব্যাংকে জমা দেয়, সঙ্গে সঙ্গে আমানতকারীর কাছে যে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত আছে তার সঙ্গে যোগ করে নেয়। মজার বিষয়টা হলো, যতক্ষণ পর্যন্ত উক্ত চেক বা প্রাপ্য বিল ব্যাংক ভাঙ্গাতে না পারে অথবা আদায় করতে না পারে অথবা আদায় করতে ব্যর্থ হয় অথবা পর্যাপ্ত টাকার অভাবে সেটি আদায় করা সম্ভব না হয়, ততক্ষণ পর্যন্ত ব্যাংক উক্ত টাকা ব্যাংক বিবরণীতে তা ক্রেডিট করবে না, অর্থাৎ হলো ব্যাংক বিবরণীর সাথে যোগ করবে না। কিন্তু লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, আমি যখনই ব্যাংকে জমা দিয়েছি, সেটি চেক হোক অথবা প্রাপ্য বিল হোক, সঙ্গে সঙ্গে আমি নগদান বইয়ের আমার যে উদ্বৃত্ত আছে তার সাথে ডেবিট করেছি বা যোগ করেছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত ব্যাংক সেটি আদায় করতে না পারবে অথবা অনার করতে না পারবে, সেটি ডিজনার যদি করে দেয় অথবা ওই যেটি বললাম নন সাফিসাইন্ট ফান্ড অপর্যাপ্ত তহবিলের জন্য যদি সেটি আদায় করতে ব্যর্থ হয় অথবা আদায় না করে বা সম্মানিত না করে, ততক্ষণ পর্যন্ত ব্যাংক সেটি কি করবে না, ভালো করে মনে রাখতে হবে, ক্রেডিট করবে না বা ব্যাংকের ঘরে জমা করবে না। সুতরাং সেক্ষেত্রেও দুই পক্ষের ক্ষেত্রে আমরা গরমিল লক্ষ্য করে দেখি। তাহলে এই ক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ সেট আপ করতে পারি। এখন আমরা লিখতে পারি 2021 সালের 1 জানুয়ারি নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত এবং ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা এখানে দিলাম 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা এখানে 31 জানুয়ারি আমরা দিলাম। প্রিয় শিক্ষার্থী, 31 জানুয়ারি আমানতকারী কর্তৃক জানুয়ারি 15,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেন, কিন্তু ব্যাংক যথাসময়ে তা আদায় করতে পারেনি। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করতে হবে, দুই উদ্বৃত্তেরই পরিমাণ হলো 1 লক্ষ টাকা এবং বলা হচ্ছে 31 জানুয়ারি 15,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেন। সেটি 31 জানুয়ারি হতে পারে, 25 জানুয়ারি হতে পারে, 15 জানুয়ারি হতে পারে, 18 জানুয়ারি হতে পারে, যে কোনো একটি তারিখে হতে পারে। আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু যথাসময়ে সেটি ব্যাংক আদায় করতে ব্যর্থ হয়েছে বা পারেনি। প্রশ্নটা হলো কেন পারে নাই? অনেকগুলো কারণ হতে পারে। অপর্যাপ্ত ফান্ডের জন্য হতে পারে, চেক কাটাকাটির জন্য হতে পারে, টিকিট আমাদের যে অ্যাকাউন্টে টাকা অ্যাকাউন্ট নাম্বার ভুল হতে পারে, বিভিন্ন কারণে অমর্যাদা করতে পারে ব্যাংক। এই অমর্যাদার কারণে ব্যাংক যতক্ষণ না আদায় করবে ততক্ষণ পর্যন্ত ব্যাংক তা ক্রেডিট করবে না, অর্থাৎ ব্যাংকের ঘরে তা যোগ করবে না। তাহলে কি হবে? নগদের উদ্বৃত্ত এবং ব্যাংকের ঘরের উদ্বৃত্তর কি হবে? কিছু পার্থক্য আমরা দেখতে পাবো। সেই পার্থক্যের পরিমাণটা হলো, আমরা লিখলাম বিবরণ নগদ উদ্বৃত্ত বা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আর এটা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত। আমাদের 1/1/2021
ব্যালান্সের পরিমাণ উভয় পক্ষে 1,31,1/2001 চেক আদায়ের জন্য জমাদান 15,000 টাকা, কিন্তু যথাসময়ে তা ব্যাংক আদায় করতে ব্যর্থ হয়েছে বা পারে নাই। লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, যার জন্য আমরা যেটি দেখলাম, নগদান বহি এবং ব্যাংক জমার উদ্বৃত্তের মধ্যে একটি পার্থক্য পরিলক্ষিত হয়েছে। এরপরে আমরা দেখব বাট্টাকৃত বিল প্রত্যাখ্যান। প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখতে হবে তোমাদের, আমরা জানি একটা নির্দিষ্ট মেয়াদ শেষে বিলের মেয়াদ পূর্ণ হয়। সেই মেয়াদ পূর্তির পূর্বেই, ভালো করে মনে রাখতে হবে, মেয়াদ পূর্তির পূর্বে যদি কোনো বিল বাট্টা করা হয়, তাহলে বাট্টার অর্থটুকু বাদ দিয়ে বাকি যে টাকাটা থাকবে সেটা একদিকে যেমন নগদ উদ্বৃত্তের দিকে যোগ হবে, অপরদিকে ব্যাংক উদ্বৃত্তের ঘরেও যোগ হবে। আমি একটা ছোট্ট উদাহরণ যদি দিয়ে থাকি, যে 5,000 টাকার একটা বিল 5% বাট্টায় ভাঙানো হলো। ভালো করে মনে রাখতে হবে, 5,000 টাকার একটা বিল 5% বাট্টায় ভাঙানো হলো, অথবা 10% বাট্টায় ভাঙানো হলো। তাহলে 5,000 টাকার 5% যদি করি তাহলে আমরা পাই 250 টাকা। তাহলে বাট্টাকৃত অর্থ হবে আমাদের 4,750 টাকা। এই 4,750 টাকা একদিকে যেমন আমরা নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তের ঘরে যোগ করব, অপরদিকে ব্যাংকের কলামের ঘরেও যোগ করব। প্রশ্নটা হলো, পরবর্তী পর্যায়ে ওই বাট্টাকৃত বিলটা যদি প্রত্যাখ্যান হয় বা ডিজনার হয়, তাহলে কি করতে হবে? ব্যাংকের ঘর থেকে পুরো টাকাই বাদ দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে, আমরা বাট্টা করেছিলাম 5% বাট্টায় 4,750 টাকা, কিন্তু যখন সেটি ডিজনার চেক যখন হবে, সেটা বাট্টাকৃত বিল যখন ডিজনার করা হবে, তখন পুরো টাকায় অর্থাৎ 5,000 টাকা দিয়ে সেটিকে আমাদের ব্যাংকের ঘরে ডেবিট করতে হবে, বাদ দিতে হবে। কিন্তু প্রশ্নটা হলো, যতক্ষণ না আমানতকারী সেটি অবহিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমানতকারী তার বই থেকে 5,000 টাকা বাদ দিবে না। ফলশ্রুতিতে কি হবে? দুই বইয়ের অর্থাৎ দুই উদ্বৃত্তের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হবে। আমি আবারও রিপিট করি, বাট্টাকৃত প্রাপ্য বিল হলো একটি নির্দিষ্ট বিল একটা নির্দিষ্ট মেয়াদ শেষে মেয়াদ পূর্তি হয়। মেয়াদ পূর্তির আগে যদি কোনো বিল ভাঙানো হয়, তখন সাধারণত বাট্টার কারণে করা হয়, অর্থাৎ সেই বাট্টার পার্সেন্টেজ 2% হতে পারে, 3% হতে পারে, 5% হতে পারে। এখন বাট্টাকৃত প্রাপ্য বিলের টাকা বাট্টাকরণের পরে যে টাকাটি প্রাপ্ত হয়, সেই টাকাটা একদিকে যেমন নগদান ঘরের ব্যাংক উদ্বৃত্তের সাথে যোগ করা হয়, অপরদিকে ব্যাংক কলামের সাথেও যোগ করা হয়। আমি এই প্রেক্ষিতে একটি উদাহরণ টেনেছি, যে একটি বিলের পরিমাণ 5,000 টাকা, সেটি 5% বাট্টায় ভাঙানো হলো। 5% টাকায় ভাঙানো হলো মানে আমার বাট্টাকরণ বিলের পরিমাণ হলো 4,750 টাকা, অর্থাৎ বাট্টার পরিমাণ 5,000 টাকার পর 5% 250 টাকা বাদ দিয়ে আমার যেটি থাকলো 4,750 টাকা, সেটি একদিকে নগদান বইয়ের ব্যাংক কলামের সাথে যেমন যোগ করতে হবে, অপরদিকে আমার ব্যাংক বিবরণের ব্যাংক কলামের সাথেও যোগ করতে হবে। কিন্তু পরবর্তী পর্যায়ে যদি ওই বাট্টাকৃত বিলটা প্রত্যাখ্যান হয়, তখন বাট্টাকৃত অর্থ না, পুরো টাকা দ্বারাই ব্যাংক কলামে সেটি ডেবিট করতে হবে, ব্যাংক কলাম থেকে বাদ দিতে হবে। প্রশ্ন সেখানে নয়, প্রশ্নটি হলো ব্যাংক কলাম থেকে আমরা বাদ দিলাম, কিন্তু ওই টাকার পরিমাণ যতক্ষণ পর্যন্ত, কি কারণে আমার বাট্টা ডিজনার করা হলো, এই কারণ উল্লেখপূর্বক কত টাকার বিল ডিজনার করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমানতকারীকে অবহিত করা না হবে অথবা আমানতকারী সেটি জানতে ব্যর্থ হবে, ততদিন পর্যন্ত এটি আমানতকারীর বইতে কখনোই ডেবিট করা হবে না, ক্রেডিট মানে আমানতকারী বইতে কখনো বাদ দেওয়া হবে না। সুতরাং এই প্রেক্ষিতে দুই বইয়ের কি হয়ে থাকে, আমাদের যেটি হয়ে থাকে সেটি আমাদের পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন আমরা আরেকটা উদাহরণ যদি দেখি, একই উদাহরণ দিলাম, 1 জানুয়ারি নগদান বইয়ের উদ্বৃত্ত এবং
ব্যাংক কলামের উদ্বৃত্তর পরিমাণ আমরা দিলাম ৮০,০০০ টাকা। আমরা লিখলাম ৮০,০০০ টাকা। জানুয়ারি জানুয়ারি ৫,০০০ টাকার একটি প্রাপ্য বিল, একটি বাট্টাকৃত প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান হয় বা অমর্যাদা হয়। লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, আমরা যে উদাহরণটি দিয়েছি 2021 সালের 1 জানুয়ারি নগদান বহির ব্যাংক জমার উদ্বৃত্ত এবং ব্যাংক কলামের ব্যাংক জমার উদ্বৃত্ত হলো ৮০,০০০ টাকা। 15 জানুয়ারি ৫,০০০ টাকার একটি পাট্টাকৃত প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়, যা হিসাবভুক্ত হয়নি বা আমানতকারীকে অবহিত করা হয়নি বা আমানতকারীকে অবহিত করা হয়নি বা ডেবিট মেমোরেন্ডাম প্রদান করা হয়নি। তাহলে আমরা এখন যদি দেখতে পাই যে দুই উদ্বৃত্তের কি পরিমাণ দাঁড়ালো, বিবরণ নগদ উদ্বৃত্ত বা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত, ১/১/২০২১ ব্যালেন্স হলো আমার ৮০,০০০ টাকা। 15 জানুয়ারি ২০২১ ব্যাংক কর্তৃক বাট্টাকৃত বিল প্রত্যাখ্যান। কত টাকা? ৫,০০০ টাকা। আমরা যদি উদ্বৃত্ত বের করি, নগদান বহির ব্যাংক ব্যালেন্সের উদ্বৃত্ত পাবো ৮০,০০০ টাকা, অপরদিকে ব্যাংক বিবরণের ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ পাবো আমরা ৭৫,০০০ টাকা। তাহলে আমাদের দুই উদ্বৃত্তের মধ্যে কি হলো প্রিয় শিক্ষার্থী? একটি গড়মিল বা পার্থক্য দেখতে পাই। এরপরে আমরা যেটি দেখব স্বীকৃত বিলের অমর্যাদা। আমানতকারী যদি কোনো বিলে স্বীকৃতি প্রদান করে থাকে এবং ব্যাংকে উক্ত টাকা পরিশোধের জন্য নির্দেশ প্রদান করে থাকে, তখন কি করে? আমানতকারী সঙ্গে সঙ্গে তার কাছে যে নগদান বইয়ের উদ্বৃত্ত আছে সেখান থেকে সে বাদ দিয়ে দেয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটি মর্যাদাকরণ না হয়, অর্থাৎ হলো উক্ত টাকা ব্যাংক যদি কোনো কারণে পরিশোধ না করে অথবা পরিশোধ করতে ব্যর্থ হয়, ততক্ষণ পর্যন্ত ব্যাংক তার কলাম হতে সেটি বিয়োগ করবে না। আমি আবারও বলি, আমানতকারী যদি কোনো বিলে স্বীকৃতি প্রদান করে ব্যাংকে উক্ত টাকা পরিশোধের জন্য নির্দেশ প্রদান করে থাকে এবং নির্দেশ প্রদান করার সঙ্গে সঙ্গে বা যথাসময়ে আমানতকারী তার হিসাবে রক্ষিত নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত থেকে উক্ত পরিমাণ টাকা বিয়োগ করে থাকে, কিন্তু
যতক্ষণ পর্যন্ত ব্যাংক উক্ত টাকা পরিশোধ না করবে বা পরিশোধ করতে ব্যর্থ হবে বা কোনো কারণে যদি পরিশোধ না করে, ততক্ষণ পর্যন্ত ব্যাংকের কলাম থেকে সেটি বিয়োগ করা হবে না। অর্থাৎ দুই উদ্বৃত্তের মধ্যেও আমরা পার্থক্য সেখানে দেখতে পাই। যেমন আমরা আরেকটি উদাহরণ যদি দিই, এই উদ্বৃত্তের পরিমাণটা আমরা রাখলাম 50,000 টাকা। দুই উদ্বৃত্তের পরিমাণ হলো আমাদের 50,000 টাকা। আমানতকারে জানুয়ারি আমানতকারে কর্তৃক একটি $12,000 টাকার স্বীকৃত বিলে সম্মতি প্রদান, কিন্তু ব্যাংক যথাসময়ে তা পরিশোধ করেনি। তাহলে কি হলো? এখানে আমরা দেখতে পেলাম প্রিয় শিক্ষার্থী, আমানতকারী বিলের স্বীকৃতি প্রদান করেছে এবং ব্যাংককে প্রদানের 4 নির্দেশ দিয়েছে, কিন্তু ব্যাংক যথাসময়ে তা পরিশোধ করেনি। তাহলে আমরা যেটি দেখতে পাই, দুই উদ্বৃত্তের যে পরিমাণ হবে সেটি কি হবে? আমাদের বিবরণ নগদ জমা বা জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত, 1/1/2021 উদ্বৃত্ত হলো আমার 50,000 উভয় পক্ষে। 20/1/2021 বিলে স্বীকৃতি প্রদান, $12,000 টাকা। নগদের উদ্বৃত্ত পাবো আমি 38,000 টাকা। ব্যাংকের ঘরে উদ্বৃত্ত পাবো আমি 50,000 টাকা। দুই উদ্বৃত্তের মধ্যে আমরা এই পার্থক্যটি দেখতে পাই। পরের উদাহরণে যদি আমরা যাই, ব্যাংক কর্তৃক সরাসরি আদায়। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটা হলো যে আমানতকারীর পক্ষে কখনো কখনো ব্যাংক আদায় করে থাকে, কি কি আদায় করে থাকে সেগুলো একটু দেখব। এবং ব্যাংক যখন আদায় করে, প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে, ব্যাংক আদায় করার সঙ্গে সঙ্গে ব্যাংকের ক্রেডিট দিকে সেটি ব্যাংকের ঘরে ক্রেডিট করে, অর্থাৎ ব্যাংকের ঘরে জমা করে। এবং যে যে বিষয়গুলো বা যে বিলগুলো বা চেকগুলো বা কোনো পকেট থেকে যে টাকাগুলো ব্যাংক আমানতকারীর পক্ষে আদায় করে, এই আদায়করণের কারণ উল্লেখপূর্বক আমানতকারীকে একটি পত্র ইস্যু করে, যেটিকে বলি আমরা ক্রেডিট মেমোরেন্ডাম, সংক্ষেপে বলি সিএম। প্রিয় শিক্ষার্থী, ডেবিট মেমোরেন্ডাম হলো, ভালো করে মনে রাখতে হবে একটু, ডেবিট মেমোরেন্ডাম হলো ব্যাংক কর্তৃক আমানতকারীর পক্ষে টাকা পরিশোধ, সেটি পাওনাদার হতে পারে, প্রদেয় বিল হতে পারে, ভাড়া হতে পারে, মজুরি হতে পারে, ঋণের সুদ হতে পারে, ঋণের কিস্তি হতে পারে। এগুলো ব্যাংক পরিশোধ করে আমানতকারীর কাছে যে পত্র প্রেরণ করে তাকে বলে ডেবিট মেমোরেন্ডাম। একইভাবে ব্যাংক যখন আমানতকারীর পক্ষে আদায় করে, ভালো করে মনে রাখতে হবে, ব্যাংক যখন আমানতকারীর পক্ষে আদায় করে, যে যে বিষয়গুলো আদায় করে তার কারণ উল্লেখপূর্বক আমানতকারীকে যে একটি পত্র প্রেরণ করে তাকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। এখন আমরা দেখব যে ব্যাংক কি কি আদায় করে।
দেনাদারের নিকট থেকে আদায় করতে পারে, নগদ লভ্যাংশ আদায় করতে পারে, বিনিয়োগের সুদ আদায় করে, প্রাপ্য বিল আদায় করে, ব্যাংক জমার সুদ আদায় করে। এগুলো কি করে? ব্যাংক আদায় করে থাকে। কার কাছ থেকে আদায় করে? ব্যাংক সরাসরি আদায় করে। কার পক্ষ হয়ে? আমানতকারীর পক্ষ থেকে। কার কার কাছ থেকে আদায় করে? দেনাদারির নিকট থেকে আদায় করতে পারে, নগদ লভ্যাংশ আদায় করতে পারে, প্রাপ্য বিল আদায় করতে পারে, ব্যাংক জমার সুদ আদায় করতে পারে। এগুলো আমানতকারী কি করে? আমানতকারীর পক্ষে ব্যাংক আদায় করে এবং আদায় করার সঙ্গে সঙ্গে ব্যাংকের ঘরে ক্রেডিট করে, অর্থাৎ ব্যাংক উদ্বৃত্তের সাথে যোগ করে। পাশাপাশি আদায়করণের কারণ উল্লেখপূর্বক টাকার পরিমাণ কত টাকা আদায় করেছে সেটি উল্লেখপূর্বক কারণ সহ আমানতকারীর কাছে যে পত্র প্রেরণ করে তাকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম বা সিএম। তাহলে আমরা আরেকটি উদাহরণ দেখব। আমরা একইভাবে দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে উদ্বৃত্তের পরিমাণ দিলাম, নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংক কলামের উদ্বৃত্তের পরিমাণ আমাদের 60,000 টাকা, 70,000 টাকা। বলা হচ্ছে 24 জানুয়ারি ব্যাংক কর্তৃক নগদ লভ্যাংশ আদায় 18,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি বা নগদান বহিতে লিপিবদ্ধ করা হয়নি। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি দেখলাম যে দুই উদ্বৃত্তের পরিমাণ 70,000 টাকা, 24 জানুয়ারি ব্যাংক নগদ লভ্যাংশ আদায় করেছে। আমি বলি সেটা নগদ লভ্যাংশ আদায় হতে পারে, দেনাদারির নিকট থেকে আদায় হতে পারে, প্রাপ্য বিল আদায় হতে পারে, ব্যাংক জমার সুদ আদায় হতে পারে। এটি আমানতকারীর পক্ষে ব্যাংক এই কাজটি করে থাকে এবং করার সঙ্গে সঙ্গে ব্যাংকের কলামে যে ক্রেডিট ব্যালেন্স থাকে সে ক্রেডিট হিসাবে জমা করে থাকে এবং আমানতকারীকে একটি পত্র প্রেরণ করে থাকে, যে কি আমরা বলি ক্রেডিট মেমোরেন্ডাম। এখন আমরা পেলাম বিবরণ নগদ জমার উদ্বৃত্ত ব্যাংক জমার উদ্বৃত্ত 1/1/2021 ব্যালেন্স 70,000 টাকা উভয় পক্ষে। এরপরে 24/1 ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 18,000 টাকা। তাহলে ব্যাংকের কলাম বেড়ে হয়ে গেল 88,000 টাকা, অপরদিকে নগদের কলাম বেড়ে হয়ে গেছে আমাদের 70,000 টাকা। আমি একমাত্র লভ্যাংশ দিয়ে এই উদাহরণটি দিলাম। দেনাদারের ক্ষেত্রেও তাই হবে, বিনিয়োগের সুদ আদায়ের ক্ষেত্রেও একই কাজ হবে, প্রাপ্য বিল আদায়ের ক্ষেত্রে একই কাজ হবে এবং ব্যাংক জমার সুদের ক্ষেত্রেও একই ভাবে আমাদের অঙ্ক করতে হবে। অর্থাৎ ব্যাংকের পরিমাণ বাড়াতে হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত নগদান বইতে যেহেতু অন্তর্ভুক্ত করা হয়নি, মানে নগদান বই জানে না, আমানতকারী জানবে না, ততক্ষণ পর্যন্ত নগদের কলামও বাড়ার কোনো সুযোগ নেই। আমরা এরপরে দেখব ভুল, ইরোর্স। প্রিয় শিক্ষার্থী, ভুল দুই পক্ষের হতে পারে। একটি ভুল হতে পারে আমাদের আমানতকারীর পক্ষে, আরেকটি ভুল করতে পারে ব্যাংক। সেটি কেমন?
আমি আবারও বলি, ভুল যে কোনো পক্ষ করতে পারে, আমানতকারীও ভুল করতে পারে, ব্যাংকও ভুল করতে পারে। প্রথমে ভুলটা আমানতকারী পক্ষে বলি, যে আমরা লক্ষ্য করে দেখলাম যে আমানতকারী ব্যাংকে জমা দিয়েছে একটা, মনে করো টাকা জমা দিয়েছে 10,000 টাকা, কিন্তু ভুল করে লিপিবদ্ধ করে ফেলাইছে কম অথবা বেশি। ভালো করে মনে রাখতে হবে, ব্যাংকে জমা দিল 5,000 টাকা, 10,000 টাকা, কিন্তু লেখার সময় লিপিবদ্ধ করলো 8,000 টাকা অথবা লিখলো 15,000 টাকা, কিন্তু ব্যাংক তার সঠিক সময় সঠিক টাকা লিপিবদ্ধ করেছে, ফলে দুই পক্ষেরও আমাদের ভুল হতে পারে। অপর পক্ষে একজন আমানতকারী ব্যাংকে জমা দিয়েছে, কিন্তু ব্যাংক ভুল করে আমাদের হিসাবে সেটি ক্রেডিট করে দিয়েছে। ভালো করে মনে রাখতে হবে, আমানতকারী সঠিকভাবে জমা দিয়েছে, কিন্তু ব্যাংক ভুল করে ওই আমানতকারীর হিসেবে জমা না দিয়ে আমাদের হিসেবে জমা দিয়ে দিয়েছে। সেক্ষেত্রেও দুই পক্ষের ভুল হতে পারে। এই দুটো উদাহরণও আমরা একটু দেখব যে সেটি কিভাবে হতে পারে, এবং দুটো নিয়ে আমরা আবার একটু আলোচনা করব। আমরা উদ্বৃত্তের পরিমাণ দুই পক্ষের দেখলাম 30,000 টাকা। এক আমানতকারী কর্তৃক ব্যাংকে জমাদান ৳10,000, কিন্তু ভুল করে 5,000 টাকা লিপিবদ্ধ করেছেন। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করতে হবে, আমাদের উদ্বৃত্তের পরিমাণ 30,000 টাকা, একজন আমানতকারী ব্যাংকে জমা দিয়েছে 10,000 টাকা, কিন্তু ভুল করে তার নগদান বইতে লিপিবদ্ধ করছে 5,000 টাকা, কিন্তু ব্যাংক ভুল করে নাই, ব্যাংক 10,000 টাকায় জমা করেছে। তাহলে উদ্বৃত্তের পরিমাণ যেটি হবে সেটি আমরা দেখতে পাব, বিবরণ নগদ জমা ব্যাংক জমা 1/1/2021, ব্যালেন্স 30,000 টাকা, ব্যাংকে জমা, তারিখ নেই, তারিখ থাকলে সেই তারিখ অবশ্যই দিব, ব্যাংকে জমা দান 10,000, কিন্তু ভুল করে নগদান বইতে লিপিবদ্ধ করা হয়েছে 5,000 টাকা। তাহলে লক্ষ্য করে দেখো, নগদের ঘরে ব্যাংক উদ্বৃত্ত হবে 35,000 টাকা, কিন্তু ব্যাংকের ঘরে হবে 40,000। 40,000 টাকাই রাইট, কিন্তু নগদান বইতে ভুল করে কম লিপিবদ্ধ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এটি আমানতকারীর ভুল দেখলাম। আমরা যদি ব্যাংকের ভুল কেমন করে হতে পারে, সেটি হলো, একই উদাহরণটাকে আমরা অন্যভাবে লিপিবদ্ধ করতে পারি। 30,000 টাকা আমানতকারী কর্তৃক ব্যাংকে জমা দেন 10,000 টাকা, কিন্তু কিন্তুর পরে যদি আমরা ওয়ার্ডটা একটু চেঞ্জ করে দেই, একজন আমানতকারী কর্তৃক ব্যাংকে জমাদান 5,000 টাকা, কিন্তু ব্যাংক ভুলবশত আমাদের হিসাবে ক্রেডিট করেছে বা জমা দেখাইছে। লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, এটি কিন্তু আমরা জমা দিই নাই,
অন্য একজন আমানতকারী তার হিসাবে জমা দিয়েছে, কিন্তু ব্যাংক ভুল করে আমাদের হিসাবে সেটি ক্রেডিট করেছে। এটি আমানতকারীর ভুল নাই, এই ভুলটি হলো আমাদের ব্যাংকের ভুল। অর্থাৎ ভুল দুই ভাবে হতে পারে, একটি আমানতকারীর পক্ষে হতে পারে, অপরটি ব্যাংকের পক্ষে হতে পারে। 1/1/2021 ব্যালেন্স 30,000, উভয় পক্ষের ব্যাংক কর্তৃক ব্যাংক আমাদের হিসাবে ক্রেডিট করেছে কত টাকা? 5,000 টাকা। ফলে যেটা দেখা যাবে, উভয় পক্ষের বইতে দুটি উদ্বৃত্তের কারণ আমরা দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা উদ্বৃত্তের কারণগুলো অনেকগুলো জানলাম। আমরা প্রথম থেকে আবার সেটি এক নজরে দেখার চেষ্টা করব, কি কি কারণে উভয় পক্ষের জেরের পার্থক্য হয়। যেমন চেক ইস্যু করা হলে, চেক জমা দেওয়া হলে, ব্যাংক কর্তৃক কোনো পরিশোধ করা হলে, যেটি ডেবিট মেমোরেন্ডামের মাধ্যমে আমরা বলে থাকি, সেটি পদেয় বিল হতে পারে, বীমা প্রিমিয়াম হতে পারে, ঋণের সুদ হতে পারে, ঋণের কিস্তি পরিশোধ হতে পারে, ব্যাংক চার্জ হতে পারে, জমাকৃত চেক ও বিলের অমর্যাদা হতে পারে। এরপরে আছে আমাদের বাট্টাকৃত প্রাপ্য বিল প্রত্যাখ্যান হতে পারে, স্বীকৃত বিলের অমর্যাদার কারণে হতে পারে, ব্যাংক কর্তৃক সরাসরি আদায়, যেটিকে আমরা ক্রেডিট মেমোরেন্ডাম বললাম, এবং সেটি বললাম নগদ লভ্যাংশ, দেনাদার, প্রাপ্য বিল, ব্যাংক জমার সুদ এবং ভুল। এই সমস্ত কারণেই সাধারণত ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক বিবরণীর ব্যাংক জমার উদ্বৃত্ত এবং নগদ বিবরণী বা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এই দুই উদ্বৃত্তের পার্থক্যের কারণ হয়ে থাকে। আমরা প্রিয় শিক্ষার্থী সামনের দিন যেটি করার চেষ্টা করব, সেটি কৌশল বের করার চেষ্টা করব, তারপরে আমরা অঙ্কগুলো দেখে ধাবিত হব। আজকে আমরা একটু প্রশ্নোত্তরেতে যাব, কারণ দিয়ে আমরা শেষ করলাম। প্রশ্নোত্তর দেখে আমরা আজকের ক্লাসটা শেষ করব। এবং ব্যাংক জমার ব্যাংক সমন্বয় বিবরণী যদি ভালো করে আয়ত্ত করতে চাও, তাহলে অবশ্যই প্রিয় শিক্ষার্থী তোমাদের যেটি মনে করতে হবে সেটি হলো অবশ্যই গরমিলের কারণ থেকে শুরু করে বাকিগুলো তোমাদেরকে অবশ্যই একটু অনুধাবন করতে হবে। আমরা একটু প্রশ্নগুলো যাই সরাসরি। প্রশ্নগুলো, কোনো প্রশ্ন আছে কিনা? আমরা ওয়ালাইকুম সালাম। আমরা প্রশ্ন চাই। কি লিখছো এখানে? স্যার, আমি রাজশাহীতে মেসে থাকি, মেসে থাকা কোনো মেয়ে তারপরে প্রশ্নগুলো আমরা দেখতে চাই। আসলে প্রশ্ন নেই, তোমরা উপস্থিত আছো সেটি জানিয়ে দিয়েছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা ক্লাসে থাকো, ক্লাস করো, এবং সবচেয়ে বড় প্রশ্নটি হলো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সে প্রশ্নগুলো করলে আমাদের উত্তর দেওয়া সম্ভব হবে বা উত্তর দিতে আমরা সমর্থ হব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।